ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে আপার প্রাইমারির উপর মক টেস্ট, ইংলিশ পোর্শনের উপর। তোমরা যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আপার প্রাইমারির কমপ্লিট প্রিপারেশনের জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং এখান থেকে আপার প্রাইমারি সমস্ত রকম তথ্য এবং সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাদের যাদের 9-10 হয়তো একটু খারাপ হয়েছে, মানে যেটা হয়ে গেল এক্সাম, তারা যদি মনে করো আপারটা তোমাদের টার্গেট, তাহলে তোমরা আপারটা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করতে পারো। আর এখন থেকে প্রিপারেশন না নিলে, যদি মনে করো আমি নোটিফিকেশন বেরোক তারপরে প্রিপারেশন নিই, তাহলে কিন্তু কম্পিটিশনটা টাফ হয়ে যাবে। তখন কিন্তু তোমার পাওয়া হয়তো চাপ হয়ে যেতে পারে। তো আমি আপার প্রাইমারি আজ থেকে একটা মক টেস্ট সিরিজ চালু করলাম ইংলিশ। এখানে আমি 30টা কোশ্চেন দেবো। 30টা কোশ্চেন যখন আমি মক টেস্টটা নেবো, সপ্তাহে হয়তো 2 থেকে 3টা বা 4টা নেবো। তো 30টা কোশ্চেনের মধ্যে 15টা পেডাগজিক্যাল থাকবে। মানে ইংলিশ যেরকম ভাবে কোশ্চেন হয়, মানে যেভাবে 2015 সালে কোশ্চেনটা হয়েছে। আর 15টা থাকবে একটা প্রোজ আর একটা পোয়েম থেকে কিছুটা করে 15টা। আর আপার প্রাইমারিতে খুব একটা গ্রামাটিক্যাল কোশ্চেন আসে না, মানে গ্রামার থেকে কোশ্চেন খুব একটা আসে না। ওকে। তো যেভাবে কোশ্চেন হয় সেভাবে কিন্তু আমি কোশ্চেন সেটটা তৈরি করেছি। তোমরা কোশ্চেন সেটটা একবার দেখলে বুঝতে পারবে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আপার প্রাইমারি রিলেটেড সমস্ত তথ্য এবং আরো ইনফরমেশন জানতে হলে আমার আপার প্রাইমারির জন্য একটা গ্রুপ আমি খুলেছি। সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। এসএসসি যারা ইন্টারভিউ দিবে তাদের জন্য একটা গ্রুপ আছে। সেখানে অনেকে অ্যাড হয়ে আছে। সেখানে আমি এসএসসি ইন্টারভিউ রিলেটেড তথ্য বা পিডিএফ সমস্ত দিই। আর এটা আপার প্রাইমারির জন্য। যদি তোমরা আপার প্রাইমারি রিলেটেড তথ্য বা পিডিএফ বা আমি যে ভিডিওগুলো দিব সমস্ত কিছু পেতে যাও, তাহলে আমার এইখানে তোমরা এড হয়ে যেতে পারো। ওকে বলি। তো আপার প্রাইমারিতে দেখো 30 নম্বর থাকবে। তো 30 নম্বরের মধ্যে 15 নম্বর তোমাদের থাকছে একটা প্যাসেজ থাকবে, একটা পোয়েম থেকে আর একটা প্রোজ থেকে। সেখানে 50-50 নাম্বার থাকবে। মানে 7টা এবং 8টা করে 15 নম্বর। আর পেডাগজিক্যাল যে কোশ্চেন থাকবে 15। তো আমি যে পোয়েমটা দিয়েছি 2015 সালে যে পরীক্ষা হয়েছিল সেই টাইপের আমি একটা পোয়েম দিয়েছি। সেখানে একটা পোয়েম ছিল, সেখানে ছিল ফিউটিলিটি। কিন্তু আমি এখানে একটা দিয়েছি আজকে যে পোয়েমটা দেখো সেন্ড অফ। তো কবিতাটা আমি পড়ছি। তোমাদেরকে পরীক্ষা দেওয়ার সময় কবিতাটা একবার পড়তে হবে। আমিনের কবিতা। দেখো কি বলছে কবিতাটা? ডাউন দ্য ক্লোজ ডার্কেনিং লেন্স দে স্যাং দেয়ার ওয়ে টু দ্য সাইডিং সেট। এখানে দে বলতে যাদেরকে বোঝানো হয়েছে মানে সোলজারদেরকে বোঝানো হয়েছে। সোলজাররা গলির মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তারা গান করতে যাচ্ছে। এবং যে গলির মধ্যে দিয়ে তারা যাচ্ছিল সেই গলিটাই ছিল ডার্কেনিং, মানে অন্ধকার রাস্তা। তারা কোথায় যাচ্ছিল না, টু দ্য সাইডিং সেট। সাইডিং সেট মানে কি? তাহলে সাইডিং সেট মানে হচ্ছে রেল স্টেশনে যে সেট থাকে আর্মিদের জন্য, সেখানে। ওকে। তো সেখানে তারা যাবে এবং সেখান থেকে তাদেরকে ট্রেনে করে নিয়ে যাওয়া হবে তাদের গন্তব্য, মানে একবারে ফ্রন্ট, মানে যুদ্ধক্ষেত্রে। তো অ্যান্ড লাইন দ্য ট্রেন উইথ ফেসেস গ্রিমলিকে। তারা ট্রেনে মানে চাপার জন্য যে লাইন দিয়ে আছে, তখন তাদের যে মুখটা ছিল সেটা হচ্ছে কি আনন্দ, বাট গ্রিমলি একটু কঠোর মনে হবে। ওকে। কঠোর কিন্তু আনন্দ থাকে। Their breasts were stuck all white with red and spray as men's are dead. তো যেটা তাদের বক্ষে ফুল এবং ফুলের মালা ছিল সাদা, যেন মৃতদেরকে যেমন ভাবে দেওয়া হয়। তো এখানে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তারা যুদ্ধক্ষেত্রে গেছে, মানে তারা না ফিরতেও পারে, তারা ডেড বডি হয়েও ফিরতে পারে। Dull porters watched them and a casual tramp stood staring hard. যারা পোর্টার্স, হ্যাঁ, কুলি থাকছে, যারা থাকে তারা আমাদেরকে দেখছে। আর কে দেখছে? ক্যাজুয়াল ট্রাম্প। ট্রাম্প মানে কি? ভবঘুরে যারা কাজকর্ম নাই, ঘুরে বেড়ায়, বেগার বলা যেতে পারে, তারা দেখছে। স্টুড স্টেয়ারিং হার্ড। তারা তাদেরকে দেখছে, মানে সৈন্যগুলোকে দেখছে। কেন? সরি টু মিস দেম ফ্রম দ্য আপল্যান্ড ক্যাম্প। বলছে তাদেরকে তো আর দেখতে পাবে না। কোথায় দেখতে পাবে না? না তো উপরের পাহাড়ের উপরে যে তাদের শিবির ছিল, ক্যাম্প ছিল আর্মিদের, সেখানে তাদেরকে আর তারা দেখতে পাবে না। তাই জন্য তারা দেখে সরি, তার জন্য তারা মিস করার জন্য সরি। দেন আনমুভ সিগন্যালস মোডে এন্ড এ ল্যাম্প উইংড থ্রু দ্য গার্ড। তারপরে সিগন্যাল বাজলো এবং ল্যাম্প জ্বললো এবং গার্ডকে ইঙ্গিত দিয়ে দিল ট্রেন চালানোর জন্য।
so secretly like wrongs pushed up they went. তারা এমন ভাবে গেল, মানে সৈন্যগুলা এমন ভাবে গেল যেন তারা অপরাধ করেছে, মানে গোপন ভাবে গেল। দে ওয়ার নট আফ্রেড। তারা আর হয়তো আমাদের মধ্যে থাকবে না। They never heard to which front these were sent. বলছে we never hear, তো বলছে we never heard to which front these were sent. আমরা জানতেও পারলাম না তাদেরকে কোন, বা আমরা শুনিও নি কোন যুদ্ধক্ষেত্রে বা কোন ফ্রন্টে তাদেরকে পাঠানো হলো। Not there if they yet mock what women mean who gave them flowers. এবং এটাও বুঝতে পারিনি যে মহিলাগুলো তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিয়েছিল, তাদেরকে সৈনিকগুলা কি সম্মানের সঙ্গে নিয়েছিল না বিদ্রুপ করেছিল। Shall they return to the beatings of great bells in the wild train load? তারা কি এবার ফিরবে এবং ফেরার সময় কি সেই জয়ধ্বনি বাজবে এবং ট্রেন ভর্তি হয়ে তারা আসবে? A few অল্প, too few, একেবারেই অল্প for drums and yells, যার জন্য ড্রামস বাজানোর প্রয়োজন হবে না। Make the back silent to the still village wells up up known. তারা হয়তো লুকিয়ে লুকিয়ে আসবে, মানে লুকিয়ে বলে শান্তভাবে আসবে, অ্যান্ড তারা সেই গ্রামের বেয়ে আসবে এবং তাদের যে চেনা রাস্তা সেগুলো তাদেরকে অল্প চেনা হতে হবে, মানে খুব একটা পরিচিত চেনা হবে। তো এই হচ্ছে কবিতা। তো এই কবিতা থেকে কোশ্চেন দেয়া হয়েছে, কি কি কোশ্চেন দিয়েছে আমি দেখো, সেই কোশ্চেন গুলো অ্যান্সার করবো কিভাবে দেখো। তো প্রথম কোশ্চেন বলছে দ্য ফ্রেজ ফেসেস গ্রিমলি কে। তো ফেসেস গ্রিমলি কে মানে কি? তো ফেসেস গ্রিমলি গে মানে দেখো, গ্রিমলি মানে কঠোর, কে মানে আনন্দ, তাদের মুখটা কেমন ছিল? তাহলে প্রথমত বলছে হ্যাপি বাট স্যাড, নাকি সিরিয়াস ইয়েট চেয়ারফুল, ফিয়ারফুল ইয়েট অ্যাংজাস, না অ্যাংরি অ্যান্ড স্মাইলিং। তাহলে কোনটা হবে দেখো? সিরিয়াস ইয়েট চেয়ার, সিরিয়াস ছিল ইয়েট চেয়ারফুল ছিল। তো অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে, তারপর দেখো ২ নম্বর কোশ্চেন কি বলছে? সোলজার্স ওয়্যার ডেকোরেটেড উইথ রেথ অ্যান্ড স্প্রে। সোলজার গুলোকে আহ মানে ফুল দিয়ে ঢাকা হয়েছিল, সাজানো হয়েছিল কেন? টু সেলিব্রেট দেয়ার কারেজ, টু অনার দেম বিফোর ডিপার্চার, টু মার্ক দেম ফর দ্য এনিমি, টু ডিসগাইজ দেম ফর পাবলিক। তো তাদের কারেজটাকে সেলিব্রেট করার জন্য, না তারা যে ডিপার্চার মানে যাচ্ছে তার জন্য সম্মান দেখানোর জন্য? তো এটাই আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বিটা। তো তারপর ধরো কোশ্চেন কি বলছে? The line so secretly like wrongs which they went is an example. তো আগের ২০১৫ সালেও একটা দুটো ফিগার অফ স্পিচ এসেছিল তোমার কবিতা থেকে, মানে যেখানে ছিল সেখান থেকে। তো একটা ফিগার অফ স্পিচ আমিও এখানে পেয়েছি, মানে এখানেও আমি দিয়ে দিয়েছি। তো দেখো এখানে বলছে তারা চলে গেল যেন কোন অপরাধকে চাপা দেওয়া হয়েছে। তো দেখো যখন লাইক বা অ্যাজ এগুলো ডাইরেক্টলি দেয়া থাকবে এবং তুলনা বোঝাবে, তখন যেটা হবে সেটা হচ্ছে সিমিলি। তো আমার এখানে কি হয়ে যাবে? অপশন কি হয়ে যাবে? অপশন সিমিলি হয়ে যাবে। ওকে, আর যদি লাইক বা অ্যাজ না থেকে যদি তুলনাটা অন্যভাবে ঘুরিয়ে বলা হয় তাহলে সেটা হয়ে যাবে মেটাফোর। সুতরাং কিন্তু মেটাফোর হবে না। ওকে, আর অ্যাডিটারেশন কখন হয়? যখন সেম যে ওয়ার্ড গুলো থাকবে, সেম ওয়ার্ড বলছে, ওয়ার্ড গুলো থাকবে তাদের প্রথম লেটার গুলো যদি সেম থাকে তাহলে অ্যাডিটারেশন। আর পার্সনিফিকেশন কাকে বলা হয়? তো পার্সনিফিকেশন is a figure of speech in which an inanimate object is giving living attribute. মানে কোন নির্জীব বস্তুকে যখন জীবন্ত করা হবে, মানুষের রূপ দেওয়া হবে, তখন তাকে পার্সনিফিকেশন বলা হয়। তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে? সেম। তারপর দেখো কি বলছে? দ্য পোয়েট মেনশনস, কবি বলল, উই নেভার হিয়ার টু হুইচ ফ্রন্ট ডিড ওয়্যার সেন্ট টু এমফাসিস। ওই বলছে আমরা শুনতেও পেলাম না তাদেরকে কোন ফিল্ডে পাঠানো হলো, মানে যুদ্ধক্ষেত্রে। তাহলে এটা কি এমফাসাইজ করছে? সোলজার স্টেন, সোলজারের খ্যাতি, না আনসার্টেনটি অ্যান্ড অ্যানিমোনিটি, নাকি অ্যানোনিমিটি, অ্যানোমি সরি আনসার্টেনটি অ্যান্ড অ্যানোনিমিটি অফ দ্যার ফেট। তাদের যে ভাগ্য তার কোনো নিশ্চয়তা নাই কি হবে সেটা বোঝাচ্ছে, না দ্যার ট্রেনিং, না প্রাইড অফ দ্যার ফ্যামিলিজ। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। তাদের যে কি ভাগ্যে ঘটবে সেটা কোনো ঠিক নাই, তো এটাই বলা হচ্ছে। 5 দেখো বলছে লাইন শ্যাল দে রিটার্ন টু বিটিংস অফ গ্রেট বেলস। তো বলছে তারা কি ফিরবে এবং ফেরার সময় কি সেই ঘন্টা ভালো আনন্দধ্বনি বাজবে? তো এখানে কি প্রকাশ পাচ্ছে? হোপ ফর গ্লোরিয়াস and celebration of war,
দ্য মর্নিং অফ দ্য ডে। তো এখানে কি হবে দেখো, তারা কি ফিরবে সেই আ ঘন্টা বাজে। তো এটা এখানে কি লাইনটা কি দেখাচ্ছে? তো এখানে দেখো আ হোপ ফর এ গ্লোরিয়াস মানে হোমকামিং না ফিয়ার অফ সোলজারস ডেথ। এখানে কোনটা অ্যান্সার হবে? তাহলে কি যে গ্লোরিয়াস যে তারা ফিরে আসবে তার আশা এটা দেখাচ্ছে? না ফিয়ার অফ সোলজার ডেথ। তারা কি ফিরবে? মানে তারা ফিরবে না। তার মানে এখানে একটা ভয় আসছে। তো ফিয়ার অফ সোলজারস ডেথ। ওকে? তো তারপর ৬ নম্বর কোয়েশ্চেন কি বলছে? ওভারঅল টোন অফ দ্য পোয়েম। তো পোয়েমের যে ওভারঅল টোন, হ্যাঁ? সেটা কি? জয়ফুল, প্যাট্রিয়টিক, সোলেম অ্যান্ড বোনফুল, হিউমারাস, স্যাটারিক্যাল। তো অপশন হচ্ছে বোনফুল, হ্যাঁ? একটা সোলেম, হ্যাঁ? একটা বিষণ্ণতা। তো এটা হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার। তো এখানে দেখো আরেকটা কোয়েশ্চেন আছে। পোর্টারস অ্যান্ড ক্যাজুয়াল টার্মস ইন দ্য পোয়েম কি সিম্বলাইজ করছে? পোর্টারস এবং ক্যাজুয়াল টার্ম ইন দ্য পোয়েম কি সিম্বলাইজ করছে? The ordinary people detached from the world, soldiers, friends, government official, enemies, spices. তো তারা হচ্ছে অর্ডিনারি পিপল যারা যুদ্ধ থেকে অনেকটা ডিট্যাচড, তাদেরকে বলা হয়েছে। এটা অপশন। তো এই ৭ টা কোশ্চেন এই কবিতা থেকে তোমাদের হলো। তোমাদের কবিতাটা কেমন লাগলো? আর কোশ্চেন অ্যান্সার গুলো কেমন লাগলো? সুন্দরভাবে তোমরা কিভাবে বুঝলে? আবার অবশ্যই কমেন্ট করে বলবে। এবার দেখো আসছে আমি একটা প্যাসেজ থাকবে তোমাদের। প্যাসেজ থাকবে, প্যাসেজটা কিন্তু অনেক বড় থাকবে। যেহেতু ২০১৫ সালে প্যাসেজটা অনেক বড় ছিল, সেইজন্য আমি একটা বড় প্যাসেজই নিয়েছি। ওকে? তো দেখো প্যাসেজটা আমি আগে পড়বো, তারপরে কোয়েশ্চেন গুলো সলভ করব। তো প্যাসেজটা কি বলছে দেখো। বলছে ইন 1997 a little known British writer named J.K. Rowling published a book that would soon become one of the most popular stories in the world, Harry Potter and the Philosopher's Stone। দেখো বলছে ১৯৯৭ সালে একটা ব্রিটিশ লেখক যার খুব একটা পরিচিতি ছিল না, যার নাম ছিল জে কে রাউলিং, সে একটা বই প্রকাশ করেছিল যেটা হয়েছিল পৃথিবীর মধ্যে সব থেকে জনপ্রিয় কাহিনীগুলির মধ্যে একটা, এবং সেটার নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন। দ্য নোভেল টোল্ড স্টোরি অফ এ দ্য নোভেল টোল্ড দ্য স্টোরি অফ এ ইয়ং বয়। বলছে এই উপন্যাসটা কি বলছে, একটা গল্প বলছে তার সম্বন্ধে, না একটা ইয়ং বয় যুবকের সম্বন্ধে, who discovered, যে বুঝতে পেরেছে হি ইজ এ উইজার্ড, সে একটা জাদুকর, and goes to study magic, এবং সে কোথায় গেল? জাদুঘর থেকে। কোথায়? না তো হগওয়ার্ট হগওয়ার্ট হগওয়ার্টস স্কুল, সেখানে যে পড়তে গেল, জাদু পড়তে গেল। The success of the first book led to a whole series, each describing a new era in Harry's life। বলছে ১ম বইটার যে সাকসেস, সেটা কিন্তু তারপরে যে সিরিজ গুলো এসেছিল এটার, সবগুলোই কিন্তু নিয়ে গেছিল। মানে সবগুলোই সাকসেস হয়েছিল। এজ ডেসক্রাইবিং এ নিউ era in Harry's life। প্রত্যেকটা প্রত্যেকটা বইয়ে হ্যারিস এর লাইফের একটা নতুন বছরকে বর্ণনা করা হয়েছিল। Children, adults alike were fascinated by Rowling's imaginative world of spells, magical creatures, and friendship। শিশুরা, বয়স্করা সবাই রাউলিং এর যে কল্পনাময় জগৎ সৃষ্টি করেছিল, যে গল্পে বিভিন্ন ম্যাজিক্যাল ক্রিয়েচারের মাধ্যমে, ফ্রেন্ডশিপের মাধ্যমে তাদের সবাই ফ্যাসিনেটেড হয়েছিল, মানে মুগ্ধ হয়েছিল। দ্য বুক সোল্ড ইন মিলিয়ন, লক্ষ লক্ষ, হ্যাঁ, বই বিক্রি হয়েছিল। ওয়্যার ট্রান্সলেটেড ইনটু মেনি ল্যাঙ্গুয়েজ, শুধু তাই নয়, সেটা অনেক ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল। দ্য নেম অন দ্য কভার সেড, কভারে যে নামটা আছে সেটা হচ্ছে জে কে রাউলিং। বাট অ্যাট ফার্স্ট ফিউ রিডার্স নো, কিন্তু খুব অল্প পাঠকরা জানে দ্যাট রাইটার্স ফুল নেম ওয়াজ জনি ক্যাথলিন রাউলিং। জনি ক্যাথলিন রাউলিং, আর তার ফুল নেম ছিল এটা। আর পাবলিশার হ্যাড advised her to use initial instead of her full name। তার যে পাবলিশার, সে তাকে বলেছিল যে তুমি আপনি ফুল নেম দেওয়ার পরিবর্তে ইনিশিয়াল নামগুলো দিয়ে দিবেন। তারও কারণ আছে, সো দ্যাট দ্য বয়েজ উড অলসো ফিল ইন্টারেস্টেড ইন রিডিং বুক, যাতে যারা বয়েজ তারাও বইটা পড়ে, থিংকিং অথর মাইট বি মেল, এবং তারা যেন ভাবে যে অথর যে সে হচ্ছে মেল, ফিমেল হলে হয়তো অনেকে না পড়তে পারে এই কারণে।
তারপর দেখো ল্যাটার দ্য সাকসেস অফ দ্য নোভেলস ইন্সপায়ার্ড এ সিরিজ অফ ব্লকবাস্টার ফিল্ম। তারপর দেখো তারপরে যে নোভেল যে সফলতা সেখান থেকে একটা ব্লকবাস্টার ফিল্ম হয়ে গেল দ্যাট মেড হ্যারি পটারের গ্লোবাল ফেনোমেনা, যার জন্য হ্যারি পটারের গোটা বিশ্বে একটা পরিচিত হয়েছে। রাউলিং বিকেম ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল অথার্স অফ মডার্ন টাইম। রাউলিং কি হলো, আধুনিক সময়ের একটা বিখ্যাত সফল অথর হয়ে গেল, তাদের মধ্যে একজন হয়ে গেল। প্রুভিং এবং সে প্রমাণ করলো দ্যাট ইমাজিনেশন ক্যান ইনডেড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ইমাজিনেশন মানে কল্পনা মানে জগৎকে পরিবর্তন করতে পারে। তো এটা একটা প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমি দেখো কোশ্চেন গুলো এবার করবো। কিভাবে করবো দেখো। তো ১ম যে কোয়েশ্চেনটা বলতে দেখো, হ্যারি পটার বুক ওয়াজ পাবলিশড। হ্যারি পটার বুকটা পাবলিশ হয়েছিল কত? তো এটা একটা ইজি কোয়েশ্চেন। সালটা এখানে আমার দেওয়া আছে 1997। তো আমার এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? 1997। তো অপশন বি আমাদের কারেক্ট। তারপর দেখো কি বলছে, টাইটেল অফ দ্য বুক ওয়াজ, বইয়ের টাইটেলটা কি ছিল? তো বইয়ের টাইটেলটাও ভেরি ইজি। আমরা এখানে দিয়েছি দেখো বইয়ের টাইটেলটা কি ছিল? পরীক্ষাতে ইজি এবং টাফ দুটো মিলিয়ে কোশ্চেন থাকবে। তো টাইটেল হ্যারি পটার ছিল অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। এটা আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? হ্যারি পটারস অ্যান্ড ফিলোসফার স্টোন। তো অপশন বি আমার কারেক্ট অ্যান্সার, হ্যারি পটার অ্যান্ড ফিলোসফার স্টোন। তারপর ধরো কোশ্চেন 9, অ্যাকর্ডিং টু প্যাসেজ রিডার্স ওয়ার ফ্যাসিনেটেড বাই দ্য বুক। বলছে প্যাসেজের মতে রিডার্সরা বইটার দ্বারা মুগ্ধ হয়েছিল কেন? দে ওয়ার বেসড অন রিয়াল ইভেন্টস, রিয়াল ইভেন্ট ছিল না ম্যাজিক, অ্যাডভেঞ্চার এন্ড ফ্রেন্ডশিপ ছিল? আমরা একটু আগেই বললাম এখানে ম্যাজিক ছিল, দুঃসাহসিক ব্যাপার ছিল এবং রোমান্স ছিল এবং কি ছিল? ফ্রেন্ডশিপ ছিল। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন। কোশ্চেন 10 কি বলছে দেখো, পাবলিশার সাজেস্টেড দ্যাট রাউলিং ইউজ ইনিশিয়াল বিকজ, পাবলিশার সাজেস্ট করেছিল যে রাউলিং ইনিশিয়াল মানে প্রথম অক্ষর লিখতে কেন? আর ফুল নেম ওয়াজ টু লং, তার ফুল নেমটা অনেক বড় ছিল। বয়েজ মাইন্ড প্রেফার এ বুক বাই মেল অথার, বয়েজরাও বইটা পছন্দ করবে, ভাববে এটা একটা মেল অথার। না ইট সাউন্ডেড মোর মিস্টিরিয়াস, না ইট ওয়াজ এ কমন পাবলিশিং রুল। তো এটা অপশন বি হবে। অপশন সবই বি হয়ে যাচ্ছে, যাই হোক। তো মেল অথার ভেবেছিল বলে। ওকে, কোশ্চেন 11 দাও কি বলছে, the worldwide fame হ্যারি পটার ইনক্রিজ মেইনলি আফটার। বলছে অ্যাকচুয়ালি যে ওয়ার্ল্ড ওয়াইড যে হ্যারি পটারের ফেম সেটা কখন হয়েছিল? বইটার পাবলিকেশনের পর, না রিলিজ অফ ফিল্ম সিরিজ, না পাবলিকেশন অফ বায়োগ্রাফি, না রাউলিং? তো বইটা পাবলিকেশন তো হয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়েছিল ফিল্ম রিলিজ হওয়ার পর। তো অপশন বি কার। কোশ্চেন 12, নেম অফ দ্য জে কে রাউলিং ওয়াজ ইউজ ইনস্টেড অফ জোয়ানি ক্যাথলিন রাউলিং। ওই জে কে রাউলিং ইউজ করা হয়েছিল জোয়ানি ক্যাথলিন রাউলিং এর পরিবর্তে, এটা কেন? মেক ইট সাউন্ড প্রফেশনাল, না একটা বোথ মেল অ্যান্ড ফিমেল লিডার, না হাইড হার্ট রিয়েল আইডেন্টিটি, না সো হার্ট একাডেমিক ফ্যান। এটাও তার মেল এবং ফিমেল দুটো যে লিডার্স তাকে অ্যাট্রাক্ট করার জন্য। তারপর ধর 15-13 নম্বর কোশ্চেন কি বলছে, প্যাসেজ মেইনলি ডিসকাসেস, প্যাসেজ মেইনলি কি ডিসকাস করছে? রাইটিং স্টাইল অফ জে কে রাউলিং, দ্য সাকসেস স্টোরি বিহাইন্ড হ্যারি পটার সিরিজ, না চ্যালেঞ্জেস অফ পাবলিশিং চিলড্রেন্স বুক, না হাউ ফ্যান্টাসি নোভেলস আর রিটেন? তো এখানে হ্যারি পটারের সিরিজ সাকসেস স্টোরি সেটাই বর্ণনা করা হচ্ছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 14, the author's attitude towards Rowling what can be described as? তো অথার্স যে অ্যাটিটিউড, হ্যাঁ, রাউলিং ওয়ার্ক হিসাবে সেটা বর্ণনা করা হয়েছে কিভাবে? ক্রিটিক্যাল, না অ্যাডমায়ারিং, না ডাউটফুল, না ইনভার্টেড? এটা একটা প্রশংসা করা হয়েছে, ভাই অ্যান্সার পেয়ে যাবে অ্যাডমায়ারিং। ওকে, তো এখানে 14টা নয় 15টা আছে, প্রথমকার একটা সিরিয়াল নাম্বার যেটা বলা হয়েছিল। তো এই 15টা কোশ্চেন প্যাসেজ থেকে এভাবে হলো। এবার দেখো পেডাগজিক্যাল 15টা কোশ্চেন আমি দিয়েছি, যেমন পরীক্ষাতে আসে সেভাবে দিয়েছি। এবার দিয়েছি, দাও কি বলছে প্রথম কোশ্চেন। এ গুড ক্লাসরুম এনভায়রনমেন্ট প্রাইমারিলি ডিপেন্ডস, বলছে একটা গুড ক্লাসরুম যে এনভায়রনমেন্ট সেটা প্রাইমারিলি কিসের উপর নির্ভর করে? স্ট্রিক্ট ডিসিপ্লিন মেইনটেইন বাই দ্য টিচার, মানে যে ডিসিপ্লিন একটা টিচার বজায় রাখবে তার তার উপর, না ইফেক্টিভ কমিউনিকেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, নাকি টিচার এবং স্টুডেন্টস এর মধ্যে যে কমিউনিকেশন একটা থাকবে ভালো সেটার উপর?
নাকি ইউজ অফ মডার্ন টিচিং এর, নাকি আধুনিক যে ভালো ভালো টিচিং এর বেরোচ্ছে সেটার উপর, নাকি কমপ্লিশন অফ সিলেবাস ফর টাইম, টাইমে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে তোমরা একটা জানবে পেডাগজিক্যাল যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো সবসময় ছাত্র কেন্দ্রিক হতে হবে। মানে কি ছাত্র কেন্দ্রিক, প্রত্যেকটা অ্যান্সার ওই ছাত্র কেন্দ্রিক হয়ে যাবা। তো ছাত্র কেন্দ্রিক যখনই তুমি দিতে যাবা এই অপশনের মধ্যে ছাত্র কেন্দ্রিক কোনটা দেখো, যে টিচার এবং স্টুডেন্ট মধ্যে একটা ইফেক্টিভ কমিউনিকেশন রাখতে হবে। যদি আমি প্রথমকার অপশনটা দেখি টিচার ডিসিপ্লিন, তো ছাত্র কেন্দ্রিক। টিচিং এইডস, মডার্ন টিচিং এইডস এটাও ছাত্র কেন্দ্রিক বলা যাবে না। সিলেবাস টাইমে শেষ করতে হবে ছাত্র কেন্দ্রিক নয়। কিন্তু টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা কমিউনিকেশন থাকবে, এটা হচ্ছে ছাত্র কেন্দ্রিক। বা যাই হোক এটা আমাদের অ্যান্সার হবে কারণ টিচার এবং স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশন ভালো না হলে অ্যাটমসফিয়ার, ক্লাসরুম এনভায়রনমেন্ট কোনদিন ভালো হবে না। তো অপশন বি কার্ড আছে। তারপর ধরো কি বলছে, the most effective method of developing thinking skills in students। বলছে ছাত্রদের মধ্যে যদি আমি থিঙ্কিং ডেভেলপ করতে চাই তো সেটা কি হতে পারে? রোট লার্নিং, না কিছু মুখস্থ করে চলতে হবে, না লেকচার মেথড, না প্রবলেম সলভিং মেথড, না নোট টেকিং, না নোট লেখা। তো দেখো প্রবলেম সলভিং এটা হচ্ছে সব থেকে বড় মানে ইফেক্টিভ, মানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে প্রবলেম সলভিং। তো প্রবলেম সলভ যখনই হবে তখনই ছাত্রদের মধ্যে যে থিঙ্কিং স্কিল সেটা ডেভেলপ করবে। তারা যদি প্রবলেম সলভ করতে না পারে, প্রবলেম সলভ যদি শিখতে না পারে তাহলে কিন্তু হবে না। শুধু মুখস্থ করে বা লেকচার শুনে বা নোট লিখে সেটা সম্ভব নয়। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন ইজ মেইনলি ইউজ ফর্মেটিভ যে ইভ্যালুয়েশন, হ্যাঁ ফর্মেটিভ মূল্যায়ন সেটা কিসের জন্য হয় বা কি কি করে বা কিসের জন্য ব্যবহৃত হয়? অ্যাসাইন ফাইনাল গ্রেড স্টুডেন্ট, স্টুডেন্টকে ফাইনাল গ্রেড দেওয়ার জন্য, না ডায়াগনিজ লার্নিং ডিফিকাল্টিস এন্ড ইমপ্রুভ লার্নিং, নাকি লার্নিং যে ডিফিকাল্টি তাদের শিক্ষার যে অসুবিধা, হ্যাঁ সেটাকে নির্ণয় করবে বা খুঁজে বার করবে এবং ইমপ্রুভ লার্নিং এবং লার্নিংটাকে ইমপ্রুভ করবে, নাকি কম্পেয়ার স্টুডেন্ট পারফরম্যান্স, স্কুলের যে স্টুডেন্ট পারফরম্যান্স কেমন হয়েছে সেটা কম্পেয়ার করবে, না প্রমোট স্টুডেন্ট টু নেক্সট ক্লাস, না স্টুডেন্টকে প্রমোট করবে নেক্সট ক্লাসে। তো দেখো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। লার্নিং ডিফিকাল্টি যেটা সেটাকে দেখবে, খুঁজে বার করবে কোথায় ডিফিকাল্টি আছে এবং সেটাকে ইমপ্রুভ করতে হবে, তবেই সেটাই কাজ হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তারপর নেক্সট কোশ্চেন দাও কি বলছে, রিফ্লেক্টিভ টিচার ইজ ওয়ান। একটা রিফ্লেক্টিভ টিচার সেই হবে সে কে, অপশন স্ট্রিক্টলি ফলোজ টেক্সট বুক, খুব বেশি টেক্সট বুক পড়াবে, কনস্ট্যান্টলি ইভ্যালুয়েটস এন্ড ইমপ্রুভস হিজ অর হার ওন টিচিং, নাকি সে নিজেও তার যে টিচিং স্টাইল সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে, সেটাও ইভ্যালুয়েট করবে, নাকি ফোকাস ইজ অনলি এক্সামিনেশন রেজাল্ট, নাকি শুধু এক্সামিনেশন রেজাল্ট দেখবে কে ফার্স্ট হচ্ছে নাকি কম পাচ্ছে, না ৮০ পাচ্ছে না কে ৩০ পাচ্ছে, না অ্যাভয়েড স্টুডেন্টস ফিডব্যাক, না স্টুডেন্ট গুলো ফিডব্যাকই দেবে না। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। টিচার যে হবে রিফ্লেক্টিভ টিচার সেও নিজেকে ইমপ্রুভ করবে। তারপরে কোশ্চেন দেখো, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সিসিই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ওয়ার্ড, হ্যাঁ এটা ফুল ফর্ম, এখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসে। তো কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এর মেইনলি ফোকাসটা কি? তো এর মেইনলি ফোকাসটা আমি বলে দিচ্ছি, এটা স্কুল এবং স্কুলের সঙ্গে আরো যে কাজগুলো আছে সেগুলো যে বিকাশের দুদিককে দেখবে, তবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো অনলি একাডেমিক অ্যাচিভমেন্ট তো এটা তো হবে না, বোথ স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক এরিয়াস অফ ডেভেলপমেন্ট, এটা আমাদের কাজ হবে। যে একাডেমিক যেটা আছে তার সঙ্গে সঙ্গে কো একাডেমিক যেগুলো আছে সেগুলোকেও দেখবে, তাহলে এটা অপশন বি কার্ড। তারপর ধরো কি বলছে, ইন এ স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম রোল অফ টিচার, বলছে একটা স্টুডেন্ট সেন্টার ক্লাসরুমে, যে ক্লাসরুমে স্টুডেন্ট কেন্দ্র করে যে ক্লাসটা হবে সেখানে একটা টিচারের রোল কি হতে পারে? লেকচার কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি টিচার লেকচার জানাবে, তো কন্ট্রোল ক্লাসরুম অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে রাখবে, অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর অ্যান্ড গাইড। তো দেখো সে ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে এবং গাইড হিসাবে কাজ করবে। তো এটা হচ্ছে একটা স্টুডেন্ট সেন্টার ক্লাসরুমের, হ্যাঁ এটাই লক্ষ্য, এটা একটা টিচারের রোল। ওকে, আর ডিসিপ্লিন তো কখনোই হবে না। তারপর দেখো ডায়াগনস্টিক টেস্ট যেটা করা হয়, হ্যাঁ
সেটা কিসের জন্য? আইডেন্টিফাই লার্নিং গ্যাপস অ্যান্ড উইকনেস, টেস্ট মেমোরি পাওয়ার, চেক জেনারেল নলেজ, ইভ্যালুয়েট ফিজিক্যাল। তো দেখো লার্নিং যে গ্যাপ এবং উইকনেস সেটাকে বার করাই তো ডায়াগনস্টিক টেস্টের কাজ। তো অপশন ডি আমাদের কারেন্ট। তারপরেও কি বলছে? রেমিডিয়াল টিচিং এইমস, রেমিডিয়াল টিচিংস এর লক্ষ্যটা পানিশিং স্টুডেন্টস ফর পোর পারফরমেন্স, সংশোধনীমূলক যেটা বলছে শিক্ষার, না সেটা কি রিমুভিং লার্নিং ডিফিকাল্টিস আর ইমপ্রুভিং আন্ডারস্ট্যান্ডিং? লার্নিং ডিফিকাল্টি যেটা সেটা রিমুভ করবে এবং আন্ডারস্ট্যান্ডিংটা ইমপ্রুভ করবে, নাকি গিভিং অ্যাডিশনাল হোমওয়ার্ক, ইনক্লুডিং সিলেবাস লোড বেশি করে দেবে? অপশন বি আমাদের কারেক্ট আনসার হবে রিমুভিং লার্নিং ডিফিকাল্টিস আর ইমপ্রুভিং আন্ডারস্ট্যান্ডিং। লার্নিং ডিফিকাল্টিটাই সবসময় মেটাতে হবে এবং ইমপ্রুভ করতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং, তবে তো লার্নিংটা হবে। আর এটাও অ্যান্সার পাই হবে। তারপর দেখো কি বলছে? প্লে ওয়ে মেথড অফ লার্নিং। দেখো লার্নিং এর অনেক মেথড আছে, সেটা তো ক্লাস আমি করাবো। আমি ইংলিশ থেকে মানে ইংলিশ সাবজেক্টের উপর পেডাগজিক্যাল কোশ্চেন একটাই দিয়েছি, তোমরা হয়তো যারা দেখেছো বা দেখোনি হয়তো তোমরা দেখে দেখে নিতে পারো। আমার ছাড়া আছে পেডাগজির উপর আর লার্নিং অ্যাকুইজিশনের উপর একটা আমি ক্লাস দিয়েছি। তো দেখো প্লে অফ মেথড, প্লে অফ মেথড ইজ বেস্ট সুইটেড ফর, প্লে অফ মেথড কাদের জন্য বেশি ফ্রুটফুল? প্রি প্রাইমারি এন্ড প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, কলেজ এডুকেশন। এটা প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেল। তো দেখো কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রমোটস ক্রিয়েটিভিটি অ্যামং লার্নার? তো বলছে দেখো নিজেদের মধ্যে কোনটা মানে কোনটা লার্নারদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে? ক্লোজ এন্ডেড কোশ্চেন বললে, মানে যে কোশ্চেনের ক্লোজ হয়ে গেল মানে অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, না রিপিটিশন এন্ড মেমোরাইজেশন, না মুখস্থ করবে রিপিট করার জন্য, না ওপেন এন্ডেড এন্ড থট প্রোভোকিং কোশ্চেন? একটা ওপেন এন্ডেড কোশ্চেন দিবে, হ্যাঁ, যে বিভিন্ন রকম অ্যান্সার হতে পারে এবং সেটা চিন্তা করতে করবে সেরকম অ্যান্সার, নাকি মেকানিক্যাল প্র্যাকটিস? এটা তো হবেই না। তো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার, ওপেন এন্ডেড। মানে ছাত্রদেরকে ভাবতে দাও, তবেই ক্রিয়েটিভিটি বাড়বে তাদের। তারপর ধরো কি বলছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ অ্যান ইফেক্টিভ টিচার, যে একজন ইফেক্টিভ টিচারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি। তো মাস্টারি আর সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যাটারে মাস্টারি, তার পাণ্ডিত্য থাকতে হবে, স্ট্রিক্টনেস অথরিটি, স্ট্রিক্টনেস থাকতে হবে, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড লার্নার্স নিডস। আমি প্রথমে বলেছিলাম যে সবসময় অ্যান্সার গুলো কিন্তু হয়ে যাবে ছাত্রদের উপর, মানে ছাত্রদের উপর ফেভার করবে। তো এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড লার্নার্স নিড, লার্নার্স এর যে নিড চাহিদা সেটা বুঝতে হবে, এটাই হচ্ছে টিচারের কাজ। তো অপশন সি কারেক্ট। পিয়ার লার্নিং হেল্প, পিয়ার মানে হচ্ছে গ্রুপ লার্ন। ছাত্রদের কি করে? কম্পিটি উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে কম্পিটিশন লাগায়। লার্ন ফ্রম অন অ্যানাদার থ্রু কোঅপারেশন, একে অপরের মাধ্যমে সহযোগিতা প্রথমে শিখে। ডিপেন্ড অনলি অন টিচার, অ্যাভয়েড রেসপন্সিবিলিটি। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, তারা একে অপরের মাধ্যমে শিখবে, কোঅপারেশনের মাধ্যমে। তারপর ধরো কি বলছে? ইন ব্লুমস ট্যাক্সোনমি, ব্লুমস ট্যাক্সোনমিতে অ্যানালাইসিস বিলংস টু হুইচ ডোমেন? অ্যানালাইসিসটা কোন ডোমেনের অন্তর্গত? এফেক্টিভ ডোমেন, না কগনিটিভ ডোমেন, না সাইকোমোটর ডোমেন, না সোশ্যাল ডোমেন? তো এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি, কগনিটিভ ডোমেন, ব্লুমস ট্যাক্সোনমি। এটা আমি যে যেটা করিয়েছি, হুম, যেটা আমি করিয়েছি ক্লাসে কিন্তু এটা আছে। নন ভার্বাল কমিউনিকেশন ইনভলভ, নন ভার্বাল কমিউনিকেশন। তো যে নন ভার্বাল কমিউনিকেশন আমি বলতে চাই, হ্যাঁ, তখন সেটা কিভাবে হবে? অনলি স্পোকেন ওয়ার্ডস, কথা বলে? তো নন ভার্বাল মানে তো স্পোকেন ওয়ার্ডস তো হবেই না, তোমার তো হলো না। রিটেন সিম্বল এটাও হবে না, ক্লাসরুম অ্যাসাইনমেন্ট এটাও হবে না। তো কিসে হবে? গেস্টার্স, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তো অপশন কি? অপশন ঠিক আছে। তারপর দেখো কি বলছে? টিচার ক্যান মেক হার লেসন মোর ইন্টারেস্টিং, একজন টিচার তার লেসন কে মোর ইন্টারেস্টিং করতে পারে কিভাবে? রিডিং ডিরেক্টলি ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে রিডিং করে দিল, বাস হয়ে গেল। না ইউজিং এক্সাম্পলস ফ্রম রিয়াল লাইফ অ্যান্ড লার্নার্স এক্সপিরিয়েন্স, রিয়াল লাইফ থেকে এক্সাম্পল দিতে হবে, লার্নার্স এর এক্সপিরিয়েন্স জানতে হবে। না ইউজিং অনলি ডেফিনিশন এন্ড থিওরিজ, না আস্কিং স্টুডেন্টস টু কপি দ্য নোটস। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, ইউজিং এক্সাম্পলস ফ্রম রিয়াল লাইফ অ্যান্ড লার্নার্স এক্সপিরিয়েন্স। রিয়াল লাইফ যেটা, সেখান থেকে এক্সাম্পল না, তবেই তো ছাত্ররা সেটা দিয়ে এখন মানে
পরিচিত হবে, হ্যাঁ? তবে তারা শিখবে। তো অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই ছিল ৩০ টা কোয়েশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর তোমরা আমি নিচে গ্রুপ বা ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিংক একটা দিয়ে দিচ্ছি। নতুন গ্রুপ বানিয়েছি। এসএসসির জন্য একটা গ্রুপ আছে। সেখানে অনেকে এড আছে মানে যারা ইন্টারভিউ দিচ্ছে। আ আর আমি এটা একটা নতুন গ্রুপ করছি আপার প্রাইমারির জন্য। তো তোমরা যদি এড হতে চাও সেখানে এড হয়ে যাবে। এবং তোমরা নিয়মিত ক্লাস পাবে। মোটামুটি সপ্তাহে ২ থেকে ৩ টা মক টেস্ট পাবে এবং ডেইলি ক্লাস পাবে। ইংলিশ এবং পেডাগজির উপর। ওকে? তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।